নিটোল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহমিদা শম্পা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া এবং দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। মাহবুব কামাল, যদি আপনাকে দিয়ে শুরু করি, চাঞ্চল্যকর এমপি আনার হত্যার মামলার তদন্ত করবার জন্য বাংলাদেশের গোয়েন্দা দল কলকাতায় গিয়েছিল। সেখানকার সফর শেষ করে তারা আজকে এসেছে এবং ব্রিফিংও করেছে, যেখানে তারা বলেছেন যে অনেকটাই চূড়ান্ত করে নিয়ে এসেছেন তদন্তের কাজ, অনেক দূরে এগিয়েছে দুই দেশের তৎপরতার কারণে। তবে এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের মূল মোটিভ বা কারণ তারা জানতে পারেনি। আপনার কাছে কি মনে হয় যে মূল মোটিভ বা কারণটা উদ্ঘাটনটা অনেক বেশি জরুরি, নাকি সেটি ছাড়াও আসলে তদন্ত কাজ তার মতো এগিয়ে যেতে পারে? আবার প্রথম প্রশ্ন হচ্ছে, হত্যার মোটিভ উদ্ঘাটন করতে আগ্রহটা কম কেন? আমরা প্রথম থেকে দেখছি যে আমাদের গোয়েন্দা সংস্থা এবং ল এনফোর্সিং এজেন্সি তারা বেশি এমফেসাইজ করছে যে হত্যাকারীদের শনাক্ত করা এবং হত্যাকারীদেরকে আইনের আওতায় নিয়ে আসা। মোটিভ উদ্ঘাটন করতে হবে এই ধরনের আগ্রহ কিন্তু আমরা দেখছি না। এবং আজকেও হারুন সাহেব যে ব্রিফগুলো করলেন সেখানেও আমরা দেখলাম যে হত্যার মোটিভ সম্পর্কে উনি কিছুই বলছেন না। অথচ যে কোনো হত্যাকাণ্ডের জন্য আসামিদের শনাক্ত করতে হলেও আপনার হত্যার মোটিভটা জানা দরকার। সেটা কেন মোটিভের ব্যাপারে তাদের এত অনাগ্রহ, এই বিষয়টা আমার মাথায় ঢুকছে না। এক। দুই নম্বর হচ্ছে, এই যে বলা হচ্ছে অচিরেই আপনার সবকিছু বের হবে এবং এটা তাদেরকে আইনের আওতায় এবং আইনের প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা হবে, এই অচিরেটা কতদিন সেইটাও আমাদের একটু বুঝতে হবে। কারণ আমাদের কিন্তু অভিজ্ঞতা খুব ভালো না। যেমন ধরেন, সাগর রুনি যখন হত্যা হলো তখন কিন্তু তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে 24 ঘন্টার মধ্যে এভরিথিং উইল বি ক্লিয়ার, মানে অল দি কি বলে সাসপেক্টেড উইল বি ডিটেক্টেড, এইভাবে কিন্তু বলা হয়েছিল। কিন্তু দেখেন, এ পর্যন্ত 110 বার মতো তদন্ত কাজ পিছিয়েছে এবং সাগর রুনি হত্যাকাণ্ডের কি বলে যে আসামি তো শনাক্ত করা যায়ই নাই, মোটিভও এটা উদ্ঘাটন করা যায় নাই। তারপরে অনেক ব্যাপার আছে, যেমন আমরা এই যে বাংলাদেশ ব্যাংকে যে রিজার্ভ চুরি হলো, এইটার তদন্ত 80 বার পিছিয়েছে এবং আপনার কিছু টাকা ফেরত আসছে, কিন্তু এখন পর্যন্ত সব টাকা ফেরত আসে নাই। তো আমরা কিন্তু বলি এই 24 ঘন্টা 48 ঘন্টা এই সেই, কিন্তু দেখা যায় যে কোনো ক্ষেত্রে এগুলি খুব দীর্ঘায়িত হয়। আমার কথা হচ্ছে মোটিভটা উদ্ঘাটন করতে হবে, কারণ মোটিভ উদ্ঘাটনের সঙ্গে অনেক বিষয় জড়িত আছে। তারা এই ব্যাপারে নিশ্চয়ই কোনো উদ্দেশ্যমূলক একটা কিভাবে অনাগ্রহ আমরা দেখছি। জি, আপনি যে জায়গাটিতে বলছিলেন, জি 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 আমি আবারও আসবো। আমি একটু মোটিভ উদ্ঘাটনে আসলেই কি গোয়েন্দা সংস্থা যারা আছে তাদের অনাগ্রহ, নাকি তদন্তের স্বার্থে অনেক কিছুই এখনো কিছুটা নিশ্চুপ থাকতে হচ্ছে, সেই বিষয়ে আমি একটু অধ্যাপক শফিউল আলম ভূঁইয়ার কাছ থেকে শুনে আসতে চাই। ধন্যবাদ শম্পা। কারণ হচ্ছে যে আমার কাছে অন্তত মনে হয়নি যে মোটিভ অনুসন্ধানের ক্ষেত্রে গোয়েন্দাদের কোনো অনাগ্রহ আছে। কারণ হচ্ছে যে যে হত্যাকাণ্ড ঘটলে পরে আসলে প্রথম কাজই হয় হচ্ছে হত্যাকারীদেরকে ধরতে হবে। হত্যাকারীদেরকে ধরতে পারলে আপনি মোটিভটা খুব সহজেই পেয়ে যাবেন, কারণ তাদেরকে যখন আপনি জিজ্ঞাসাবাদ করবেন, জিজ্ঞাসাবাদে কিন্তু বেরিয়ে আসবে যে তারা কেন হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের সাথে কারা সম্পৃক্ত ছিল। এই ঘটনাটাই আমরা দেখেছি যে আমাদের পত্রপত্রিকায় নানা রকমের স্টোরি ছাপা হয়েছে এবং অনেক পত্রপত্রিকায় আপনার মন গড়া স্টোরি ছাপা হয়েছে এবং সোর্স বিহীন, অনেক জায়গায় সোর্স উল্লেখ করা হয়নি। তো এই যে মন গড়া নানা কিছু ছাপা হওয়া আর সত্যিকার অর্থে কি ঘটেছিল সেইটা তদন্ত করে বের করা দুইটা ভিন্ন জিনিস। তো এখন আমাদের যে ডিবির তদন্তকারী দল ভারতে গেছেন, ভারতের গোয়েন্দারা সেটি তদন্ত করছে, কারণ যেহেতু ঘটনাটি ভারতে ঘটেছে, ভারতের গোয়েন্দারাই প্রধান তদন্তকারী দল হবেন। তারা খুঁজে দেখবেন যে কিভাবে কারা খুন করেছে, বাংলাদেশের তদন্তকারী দল তাদেরকে সহায়তা করবেন এবং বাংলাদেশি তদন্তকারী দল তাদেরকে এই এই এমপি যে এলাকার, সেই এলাকার কাদের সাথে সম্পর্কিত, কাদের সাথে তার কোনো সমস্যা ছিল কেন, এরকম নানা দিক, কারণ একটা তদন্তের ক্ষেত্রে নানা দিকগুলো বিবেচনা করতে হয়। পুলিশ সবসময় যে আমাদের সাথে সবকিছু প্রকাশ করে তাও না, আবার অনেক সময় কোনো পুলিশ কর্মকর্তা অতিরিক্ত কথাও বলেন যেগুলোর সাথে
বাস্তবতার কোনো সম্পর্ক থাকে এই জায়গাতেই আমি আরেকটি প্রশ্ন রাখতে চাই, দুটি বিষয়। একটি হচ্ছে যে মাস্টারমাইন্ড যাকে বলা হচ্ছে এখন পর্যন্ত, যিনি শাহীন তার বাল্যবন্ধু, তিনি তো আসলে আমেরিকাতে যতটুকু জানা গেছে সেখানে আছেন। ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে, আদৌ আসলে তাকে আনা সম্ভব কিনা, কারণ আমাদের সেই ধরনের অতীত কোনো তেমন একটা অভিজ্ঞতা নেই ফেরত পাবার। তো যদি তাকে না আনা যায় তাহলে কি আমরা মূল মোটিভটা জানতে পারবো কিনা? আরেকটি হচ্ছে যেটি বলছিলেন যে এই যে পুলিশ কেউ কেউ অনেক বেশি ব্রিফিং করেন গণমাধ্যমের সামনে, সেটিও কতটা জরুরি, বা কখনো কখনো তদন্তের স্বার্থে সেটি ব্যাকফায়ার করে ফেলে কিনা? যেমন আপনি যে শাহীনকে মাস্টারমাইন্ড বলছেন, এটাও কিন্তু হাইপোথেটিক্যাল, এখনো তো প্রমাণিত না। আমরা সন্দেহ করছি যে শাহীন হয়তো ঘটনাটি ঘটিয়ে থাকতে পারেন। এখন আমরা ধরে নিচ্ছি শাহীন ঘটনাটি ঘটিয়েছেন, কিন্তু শতভাগ নিশ্চিত হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত না আমরা তথ্য উপাত্ত প্রমাণ সহ এটা হাজির করতে পারবো। আচ্ছা, তারপরে হচ্ছে শাহীনকে বাংলাদেশে আনা যাবে কিনা, কারণ বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কিন্তু কোনো এক্সট্রাডিশন ট্রিটি এই মুহূর্তে নেই আমার যতটুকু জানা আছে, কিন্তু ভারতের সাথে আছে। তো ঘটনাটি যেহেতু ভারতে ঘটেছে, ভারত চাইলে কিন্তু শাহীনকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সাথে যোগাযোগ করে তাকে ফিরিয়ে আনতে পারে। তো যদি তাকে ফিরিয়ে আনা যায় তাহলে তো অনেক কিছুই পরিষ্কার হবে। যদি তাকে ফিরিয়ে নাও আনা যায়, যারা এই অপকর্মের সাথে জড়িত তাদেরকে গ্রেফতারের মধ্য দিয়ে, তাদেরকে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে এবং জিজ্ঞাসাবাদের সাথে নানা রকমের তথ্য প্রমাণ, এই যে ধরেন ঘটনাস্থলে কি ঘটেছিল, তারা যে সাক্ষ্য প্রমাণ দিচ্ছে, সেই সাক্ষ্য প্রমাণে যেই বক্তব্যগুলো দিচ্ছে সেইটার আলামত সংগ্রহ করা, সেইটার সাথে প্রমাণ সংগ্রহ করা, তারা যে দাবিগুলো করবে, কারণ তারা তো আপনার কনফেশনাল স্টেটমেন্ট না দিলেও কিছু না কিছু কথা তো তারা বলবে। তো তারা যে তথ্য দিবে সেটা যদি, কারণ এই ক্রিমিনাল ইনভেস্টিগেশন তো একটা চেইন এফেক্টের মতো চলে। আপনার যারা অনুসন্ধানী সাংবাদিকতা আমরা করি বা করেছি তারা জানি যে একটার পর একটা ক্লু ধরে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হয়, তেমনি পুলিশকেও কিন্তু একইভাবে একটার পর একটা ক্লু ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো এটার জন্য পুলিশের সময় লাগতে পারে, কারণ পুলিশ চেষ্টা করছে, যেহেতু উনি একজন এমপি ছিলেন, পুলিশ কিন্তু চেষ্টা করছে দ্রুততম সময়ের মধ্যে এটার সবকিছু উদ্ঘাটন করার। তারপরেও বিলম্ব হতে পারে, বিলম্ব যে হতে পারে না তা কিন্তু না। তো এখনো পর্যন্ত যেই তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে, আমি অন্তত অসন্তুষ্ট হবার মতো কারণ দেখছি না। আমি আশা করব যে সত্যিকার অর্থেই কেন খুন করা হয়েছিল, কারা খুন করেছিল, এবং খুনিদেরকে বিচারের মুখোমুখি করা হবে। আমি আবারও মাহবুব কামালের কাছে ফিরতে চাই। আপনি নিশ্চয়ই বক্তব্য দিবেন। আমি যেটি প্রশ্ন একটু রাখতে চাই, এই যে পুলিশ কর্মকর্তারা অনেক সময় দেখা যায় যে কিছুক্ষণ পরপরই বা আপডেট আমাদেরকে দিচ্ছে, সেটা একদিক থেকে ভালো, আমরা গণমাধ্যম কর্মীরা সেই আপডেটটুকু পেতে চাই, কিন্তু তদন্তের স্বার্থে সেই আপডেট বা ব্রিফিংগুলো কেমন প্রভাব ফেলে? না, আমি একটু ওই শহীদ ভাই যেটা কথা বললেন সেটা কিন্তু সাধারণ নিয়ম, এই যে মোটিভটা প্রথমে করা, আমি বলছি সাধারণ নিয়মের বাইরে এখানে একটু ব্যতিক্রম দেখছি। ওনারটা ঠিকই আছে, এটা তো কোনো হত্যাকাণ্ড ঘটলে আপনার মোটিভটা জানতে হবে, এবং হত্যাকারীকে অ্যারেস্ট করার পরে মোটিভ জানা, এটা সাধারণ নিয়ম, কিন্তু আমরা এখানে অনাগ্রহ একটু দেখতে পাচ্ছি। যাই হোক, এখন কথা হচ্ছে এই যে ব্রিফ করছে আর কি, হ্যাঁ, কতগুলি জিনিস কিন্তু ক্লিয়ার না। যেমন ধরেন মাংসপিণ্ড যদি পাওয়া যায়ও, এইটা যে আনার সাহেবের মাংস, এটা যতক্ষণ না পর্যন্ত ডিএনএ টেস্ট করে বোঝা যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কনফার্ম বলতে পারবেন না যে এটা আনার সাহেব, নিহত ব্যক্তি আনার সাহেব। তখন একটা কনস্পিরেসি থিওরি বের করবে যারা গভর্নমেন্টের বিরুদ্ধে, তখন বলবে যে এটা তো ডিএনএ টেস্ট করা হয় না, এটা তো উনি না। আচ্ছা, তখন সেক্ষেত্রে হবে কি, আপনার সংসদে তার সদস্য পদ শূন্য করা নিয়ে একটা জটিলতা তৈরি হবে যদি ডিএনএ টেস্টে যদি প্রমাণ করা না যায় যে ইনি আনার সাহেব, তখন সংসদের এই পদটা শূন্য হবে কিনা। অবশ্য 90 দিন উইদাউট কি বলে যে নোটিশ যদি অনুপস্থিত থাকে তাহলে তো এমনি সংসদ সদস্য চলে যায়, সেজন্য আমাদের সংসদকে 90 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে যদি তার সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করতে হয়। তো এখন এই যে তার উত্তরাধিকার, তার যেই সহায় সম্পত্তি আছে বা উত্তরাধিকারের জন্য তো আসলে তার এই মৃত্যু বা মরদেহটা কনফার্ম করা অনেক বেশি জরুরি। হ্যাঁ, এবং অনেকগুলি কনস্পিরেসি থিওরি বের, বাংলাদেশ তো কনস্পিরেসি থিওরির জায়গা, গভর্নমেন্টকে যারা বেকায়দায় ফেলতে চায় বা যাই করে তারা নানা রকম প্রশ্ন তুলবে, এই করবে। তো এখন এই জিনিসগুলো
আপনার আমাদের গোয়েন্দা সংস্থারা কতটা সাকসেসফুলি পারফর্ম করতে পারবে এবং কত দ্রুততার সঙ্গে পারফর্ম করতে পারবে সেইটার উপর নির্ভর করছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আদালতে আনলেস ইট ইজ মানে কি বলে যে প্রুভড ইন দ্য কোর্ট, আপনি কিন্তু কাউকে আপনি আসামি দোষী বলতে পারবেন না। আপনি শাহিন বলেন আর যেই বলেন না কেন, এটাকে দে হ্যাভ টু বি প্রুভ ক্রিমিনাল, মানে কি বলে যে তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, এটা আদালত পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। জি। তদন্ত রিপোর্ট দেওয়া মানেই যে সে দোষী সেটা কিন্তু ততক্ষণ না, পর্যন্ত তিনি আসলে অভিযুক্ত। অভিযুক্ত। জি। আর আমি যেটা বলছি, আমি কেন মোটিভটার কথা আমি গুরুত্ব দিচ্ছি, যে কারণ যেহেতু বাজারে অনেক কথা আছে, আনার সম্পর্কে অনেক ধরনের কথা আছে, উনি ইন্টারপোলের তারপর ওনার বিরুদ্ধে 21টা মামলা ছিল ইত্যাদি বক্তব্য। সুতরাং এইখানে মোটিভটা জানতে পারলে অনেক অনেক মানে ধূসর জিনিস, অনেক গ্রে এরিয়া উইল বি ক্লিয়ার। হ্যাঁ, তখন আমাদের রাজনীতি, আমাদের মানে পার্লামেন্টের সদস্যদের আচরণ, আমাদের সবকিছু জিনিস আমাদের কাছে ভিভিডলি ক্লিয়ার হবে। আর যদি আমরা মোটিভটা না বুঝি, শুধুমাত্র ক্রিমিনালদেরকে আমরা নেটের মধ্যে নিয়ে আসি এবং বলি যে তারা হত্যাকাণ্ড করছে, তাইলে কিন্তু মানে হাফ অফ দি ব্যাটল উইল বি ডান, টোটাল ব্যাটল কিন্তু উইল নট বি ডান। হ্যাঁ, সেই জন্য আমি মোটিভটার কথা আমি একদমই যথার্থ বলেছেন যে যে কোনো ঘটনারই মোটিভটা জানো আসলে একইভাবেই সমান জরুরি। নিশ্চয়ই সেটি আমাদের যেহেতু দুই দেশের গোয়েন্দা দল কাজ করছে, আরও কিছুদিন সময় দিলে নিশ্চয়ই সেই ব্যাপারগুলো অনেক অস্পষ্ট বিষয় স্পষ্ট হবে। বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশের 2 ধাপের অবনতি হয়েছে এবং এর কারণ অনুসন্ধানের জন্য নির্দেশ দিয়েছেন সালমান এফ রহমান, যিনি বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা প্রধানমন্ত্রীর। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে সমন্বয়হীনতা, হয়রানি, দুর্নীতি, ব্যাংকিং সেক্টরে অনাস্থা, এসব কারণের বাইরে আর কি কি কারণ খুঁজে বের করার দরকার এই অবনতির জন্য? আমাকে জি, আমি অধ্যাপক শফিল আলম ভূঁইয়ার কাছ থেকে শুরু করতে চাচ্ছি। জি, আচ্ছা, ঠিক আছে। যেমন এখানে ব্যবসায়িক যে 2 ধাপ অবনতি হয়েছে, ধাপ হিসেবে দুইটা অবনতি তো অবশ্যই একটা চিন্তার বিষয়, তবে 2 ধাপ অবনতি খুব বড় ধরনের অবনতি নয়। কখনো কখনো 2 ধাপ অবনতি হয়, কখনো কখনো 2 ধাপ উন্নতি হয়। তবে ওভারঅল আমাদের যে ব্যবসা বান্ধব পরিবেশ, সেই পরিবেশের তো উন্নতি ঘটানো দরকার। আপনি যে দুটো কারণ বললেন, সেই দুটো কারণ তো অন্যতম প্রধান কারণ। তার পাশাপাশি যেমন ধরেন ব্যবসা বান্ধব পরিবেশটা কি, বাংলাদেশের সরকার কিন্তু ব্যবসায়ীদের জন্য যা যা করা দরকার সবই করেছে। তারপরে সমস্যাটা কোথায়? সমস্যাটা আমার ধারণা এই যে আপনি যেটা বললেন যে বিভিন্ন অফিসের মধ্যে সমন্বয়হীনতা, কখনো কখনো কোনো মন্ত্রণালয়ে ফাইল পড়ে থাকা, এই যে দ্রুততম সময়ের মধ্যে সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্ত কার্যকর করা, যেমন কখনো কখনো ধরেন এই যে কনসার্নড অফিসগুলোতে গতিহীনতা, যে তবে এরকম হাইপোথেটিক্যাল কারণ না বলে, যেহেতু এটা অনুসন্ধান করার জন্য বলা হয়েছে, অনুসন্ধান করা হোক, যাতে সকলের সাথে কথা বলে বের করা যায়। ব্যবসায়ীদেরকে ইন্টারভিউ করলে বা বিদেশি বিনিয়োগকারীদেরকে ইন্টারভিউ করলে আপনার এটা বেরিয়ে আসবে যে কেন অবনতি হচ্ছে। তবে বিদেশি বিনিয়োগকারীদের একটা গুরুতর অভিযোগ সবসময় আমরা শুনি, সেটা হচ্ছে যে আপনার এই যে কি বলা যায়, সিদ্ধান্ত নিতে বিলম্ব, বিশেষ করে এটা আমলাতন্ত্রের একটা বড় দুর্বলতা। যারা এই ধরনের প্রকল্পগুলোতে কাজ করেন তারা সিদ্ধান্ত নিতে অনেক সময় ব্যয় করেন। এই যে সময় ব্যয় করা, সময়টাকে যদি কমিয়ে আনা যায়, এটা একটা। আরেকটা হচ্ছে আপনার এই যে ওয়ান স্টপ সার্ভিস না থাকা, এই যে বিভিন্ন অফিসে ঘুরতে থাকা, বিনিয়োগ করতে যাবেন আপনি, আপনার এই কাগজ দরকার, ওই কাগজ দরকার, এরকম নানা কারণে মানুষ কিন্তু হয়রানির শিকার হয়। তো এই সমস্ত কারণেও কিন্তু আপনার যে স্বাভাবিক যে ইন্ডেক্স, এটা আপনার নিচে নেমে যেতে পারে। তো এক্স্যাক্টলি পিন পয়েন্ট করা তো খুব মুশকিল যে 2 পয়েন্ট কেন কমলো, যে তো কিন্তু কারণটা খুঁজে বের করা দরকার, যে সত্যিকার অর্থেই বের করা দরকার। যেহেতু এই নির্দেশনাটা এসেছে, আমাদের মনে হয় অপেক্ষা করা উচিত যে কি কারণ বেরিয়ে আসে সেটা জানার জন্য। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বললাম যে কি হতে পারে। জি, মাহবুব কামাল, এবার আপনার কাছে একই প্রসঙ্গে জানতে চাই। হ্যাঁ, আপনি যেগুলো বললেন এর বাইরে কি আছে? এর বাইরে একটা বড় কারণ আছে, সেটা হচ্ছে পলিটিক্যাল ইনস্টেবিলিটি, রাজনৈতিক অস্থিরতা। সরকারের ধারাবাহিকতা আছে, কেন অস্থিরতা দেখছেন? না, অস্থিরতা মানে এখন যেটা আছে সেইটা হচ্ছে আপনার বিরোধী দলের কোনো কর্মকাণ্ড নাই ইত্যাদি, কিন্তু এরকম একটা আশঙ্কা তো আছেই যে কোনো সময়
একটা বড় ধরনের আন্দোলন হতে পারে বা যে কোনো ভাবে একটা সরকার পরিবর্তন হয়ে যেতে পারে। তো হয়ে গেলে তখন আমি যে ইনভেস্টমেন্টটা করছি সেই ইনভেস্টমেন্টটার ভাগ্যে কি ঘটবে? হ্যাঁ, এই সরকারের আমল যে আমি ইনভেস্টমেন্ট করতেছি, যদি সরকার পরিবর্তন হয়ে যায় তাহলে আমি কি করব? তাইলে এখানে যদি একটা সুষ্ঠু বাই পার্টি সিস্টেম থাকতো যে না 5 বছর পর পর ভোটে সরকার পরিবর্তন হবে, তাহলে একটা পার্মানেন্ট পলিটিক্যাল স্টেবিলিটি থাকতো, সেক্ষেত্রে আপনার ইনভেস্টররা একটা কি বলে সেফ ফিল করতো। এটা গেল একটা। 2 নম্বর হচ্ছে এই যে টেবিলে টেবিলে যে দুর্বৃত্ত, টেবিলে টেবিলে দুর্বৃত্ত, আপনি গ্যাস নিতে যাবেন ওই টেবিলে আপনার পকেট কাটবে, আপনি বিদ্যুৎ নিতে যাবেন ওই টেবিলে আপনার পকেট কাটবে, আপনি জমি অধিগ্রহণ করতে যাবেন ওই টেবিলে আপনার পকেট কাটবে। এই এই যে টেবিলে টেবিলে দুর্বৃত্তরা বসে আছে, এই দুর্বৃত্তর কাছ মানে এদের বিড়ম্বনা ইনভেস্টররা সহ্য করতে চায় না, যে এত কেন কষ্ট করতে যাব, আমি টাকা ইনভেস্ট করব, আমি মানে ইজিলি আমি ইনভেস্ট করতে মানে কোনো বাধা ছাড়া আমি ইনভেস্ট করবো, যেটা শহীদ ভাই বললেন যে ওয়ান স্টপ জার্নি, একটা টেবিলে বসে সব কিছুর সমাধান করতে হবে, গ্যাস, বিদ্যুৎ, তারপরে জমি অধিগ্রহণ থেকে শুরু করে অবকাঠামো সব একটা টেবিলে শেষ করতে হবে, তাইলে না মানুষ ইয়ে মনে করবে। দেখেন আমাদের এখানে বিদেশি বিনিয়োগ কেন কমছে, এটা এটা আমি একটা ছোট্ট উদাহরণ দেই। যেমন ধরেন গাজীপুরে যে আইসিটি পার্ক, এই আইসিটি পার্কে কিন্তু অনেক প্লট কিনেছিল বিদেশিরা, হ্যাঁ কিনেছিল, কিন্তু এখন আপনি ওখানে গাজীপুরে আইসিটি পার্কে যান, দেখবেন ওটা একটা জঙ্গল, ওটা ওখানে কিছু নাই। হ্যাঁ, ওখানে একটা মানে ওই আইসিটি পার্ককে কেন্দ্র করে ওখানে রেল স্টেশন ছিল, ওই রেল স্টেশনে এখন ট্রেনও থামে না, এবং সব ওই কি বলে যে উইথড্র করে নিয়ে গেছে, বিদেশিরা সব উইথড্র করে নিয়ে গেছে। অর্থাৎ অর্থাৎ কি মানে যে টার্গেট করে বিদেশিরা ওখানে প্লট কিনেছিল, তারা এখানে এটা নানা রকম কি বলে যে আইটি ইন্ডাস্ট্রি করবে ইত্যাদি, সেইটা তাদের মানে দোজ হোপস ওয়্যার নিপড ইন দ্য বাড, অঙ্কুরেই সেটা বিনষ্ট হয়ে গেছে। সুতরাং ওরা মাহবুব কামাল, এখানে আরেকটি প্রশ্ন করতে চাই। এই যে মোটা দাগের যে আমিও কারণগুলো বললাম সেগুলো আসলে নিশ্চয়ই বিশেষজ্ঞরাও বলেছে এবং আপনারাও দুজন যেগুলো বলছেন, এই মোটা দাগের কারণগুলো কিন্তু যারা আজকে বসেছে ব্যবসায়ীরা, তারা তো নিজেদের মধ্যেই এই জরিপটা করে দুধাপ উন্নয়ন অবনয়নের কথাটা এসেছে, তারাও নিশ্চয়ই জানে কারণটা মোটা দাগে আমাদের সবারই জানা, কিন্তু সমাধানের কোনো পথ দেখেন কিনা বা উদ্যোগ দেখেন কিনা? সমাধানের ব্যাপারটা হচ্ছে কি, আপনি সবচেয়ে বড় কথা, আপনি তো আমাদের সোসাইটিতে তো ক্রিমিনালাইজড হয়ে গেছে, ক্রিমিনালাইজড এটা। ধরেন যে দুইটা মানে বড় অর্গানাইজেশনের চিফ, তারা কিভাবে তারা আজকে মানে তাদের ইমেজ দেখেন না একটু, সেনা প্রধান এবং আইজিপি, হ্যাঁ, এবং এমপি সাহেব উনি ল মেকার, তারও ইমেজ দেখেন কিরকম। তো হোল সোসাইটি যেখানে ক্রিমিনালাইজড হয়ে যায়, তখন তো আপনি এখানে সুস্থভাবে কোনো কাজ করতে, আপনাকে প্রথমে সোসাইটিকে ডিক্রিমিনালাইজ করতে হবে, এটাকে মানে এটার যে ক্রিমিনাল চরিত্র এইটাকে পাল্টাইতে হবে, তারপরে না আপনি একটা স্বাভাবিক বিকাশ লাভ করতে পারেন। এখন তো আমি যেটা বললাম যে এই যে টেবিলে টেবিলে যে দুর্বৃত্তরা বসে আছে, এটা কি কারণে? কি কারণটা হচ্ছে যে সোসাইটি ক্রিমিনাল সোসাইটি, ক্রিমিনালাইজ সোসাইটি। তো এইটা যদি না হয়, তাই মানে একটা যদি স্বাভাবিক স্বচ্ছ সমাজ থাকে, তাহলে সবাই ইনভেস্টরদেরকে হেল্প করবে, কোঅপারেট করবে, হ্যাঁ এটা দেশের উন্নতি হবে, ইয়ে হবে, সেই হবে, সবাই তাদেরকে হেল্প করবে। এটা গেল একটা। আরেকটা হচ্ছে যে মানে আমাদের যে বিডা যেটা আছে, যেটা ইনভেস্টমেন্ট ইয়ে করে, ইনভাইট করে বা ই করে, তাদের দক্ষতা নিয়ে আমার প্রশ্ন আছে। তারা 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 আসলে কতটা দক্ষ, আই হ্যাভ এ কোশ্চেন। হ্যাঁ, এবং মানে আমাদের যে শিল্প এবং ইসের কি বলে উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রীর, ওনারই আন্তরিকতা কতটুকু আছে সেটাও আমি ঠিক বুঝি না। আমি এই আপনার এই দুটো প্রশ্নই আমি অধ্যাপক শফিউল আলম ভূঁইয়ার কাছ থেকে ছোট্ট করে একটু জানতে চাই যে কারণ মোটা দাগে আসলে খুব বেশি এক্সপার্ট না হলেও সবাই বলে দিতে পারবে যে এই জায়গাগুলোতে মূল সমস্যা, কিন্তু সমাধানের কোনো উদ্যোগ আসলে দেখেন কিনা? না, সমাধান তো যেমন কারণ অনুসন্ধানটাও কিন্তু সমাধানের একটা ধাপ, যে আপনি যখন কারণটা জানবেন তখন আপনি সমাধানটা নিশ্চিত করতে পারবেন। এখন সমাধানটা এখানে কি হতে পারে? সমাধানটা হতে পারে এই যে টেবিলে টেবিলে যে বিড়ম্বনাটা হয়, কেন বিড়ম্বনাটা হয়? উৎকোচ প্রদান করতে হয়, কোথাও কোথাও ঘুষ দিতে হয়। তো এই যে আপনার ওয়ান স্টপ সার্ভিস যদি চালু করা যায়, যে ধরেন কেউ ইনভেস্ট করতে চায়, সেটা বিদেশি ইনভেস্টর হোক, দেশি ইনভেস্টর হোক, তাকে টেবিলে টেবিলে ঘুরতে হবে, এক জায়গা থেকে তার সমস্ত কাজগুলো হবে, এটা একটা সমাধান হতে পারে। দুই হচ্ছে ধরেন এই যে অ্যাকাউন্টেবিলিটি, যাদের দায়িত্ব হচ্ছে এই ধরনের সিদ্ধান্তগুলো নেওয়া, এই ধরনের সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে তারা অযথা সময় ক্ষেপণ করছে কিনা, তো এই যে সবাইকে একটা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা,
এটা নিশ্চিত করা। আর বিদেশি ইনভেস্টরদের সম্পর্কে আমি একটা কথা বলি জি। যে বিদেশি ইনভেস্টররা যেটা করে তারা তো অনেক বেশি কস্ট বেনিফিট অ্যানালিসিস করে। তারা যদি দেখে যে এখানে এসে ইনভেস্ট করলে যথেষ্ট লাভ হবে তাহলেই তারা ইনভেস্ট করবে। তাদের ইনভেস্টমেন্টটা পুরোপুরি তাদের লাভ কতটুকু হবে তার উপর নির্ভর করে। তারা যদি দেখে যে একই কাজ যদি সে পাশের দেশে করে জি। তাহলে তার আরো বেশি প্রফিট হবে, সেক্ষেত্রে সে পাশের দেশে চলে যায়। তো সেই জন্যে আমাদেরও ডায়নামিক হওয়া, যে তাদের সাথে যখন আমরা ডিল করি সমস্ত তথ্য উপাত্তগুলো যাতে আমাদের কাছে জি। থাকে সেই অনুসারে যাতে আমরা একদম সিদ্ধান্ত যথার্থই পাই। বলেছে যে তাদেরকে আসলে আকৃষ্ট আমি করতে একটা হবে। একটা জি, একটা আমি একটি বিরতি থেকে ঘুরে আসতে চাই, আমার সময় শেষ। জি, আমি বিরতির পর ফিরে এসে নিশ্চয়ই এই মন্তব্যটি নিব। নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সময় হয়েছে আরো একটি বিরতির, সঙ্গেই থাকুন। মাহবুব কামাল, বিরতিতে যাবার আগে আপনি আপনার আরেক মন্তব্যের একটু অংশ বাকি ছিল, সেটি বলবেন, তবে আমিও আমার প্রশ্নটি এই অংশে জুড়ে দিই। আরেকটি বিষয় নিয়ে আপনাদের মন্তব্য জানতে চাই, সেটি হচ্ছে 43 বছরের তো সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করছে তাদের দল, কিন্তু এই 43 বছরে তার হত্যাকাণ্ডের যে বিচার প্রক্রিয়াটি সেটি কেন কখনো সেভাবে সামনে উঠে আসেনি? আচ্ছা, আগের ব্যাপারটা বলি, দুইটা বিষয়। একটা, আপনি বলছিলেন যে রাজনৈতিক স্থিরতা তো আছে। দেখেন, গত বছর বাংলাদেশ ব্যাংক 7টা কারণ ইনভেস্টমেন্টের কারণ দেখিয়েছিলেন, তার মধ্যে একটা ছিল রাজনৈতিক পরিবেশ। খোদ বাংলাদেশ ব্যাংকের কিন্তু এটা ছিল। আর 2 নম্বর আমি যেটা বলতে চাই যে এই যে স্পিড কালচার, স্পিড মানি কালচার, হ্যাঁ, এইটা যতক্ষণ না পর্যন্ত আমরা এখান থেকে বের হয়ে আসতে পারবো, হ্যাঁ, টাকা দিলে দ্রুত হবে এবং টাকা না দিলে এটা বিলম্বিত হবে, ততক্ষণ পর্যন্ত আপনি ইনভেস্টমেন্ট বলেন আর যাই বলেন না কেন, এই সোসাইটি একটা স্বাভাবিক সোসাইটিতে পরিণত হবে না। স্পিড মানি কালচার থেকে আমাদের বের হয়ে আসতে হবে, এটা আমার বলার ছিল। জি। আচ্ছা, আপনি বললেন যে জিয়ার হত্যাকাণ্ডের বিচার হয়েছে তো, কেন আপনার মনে নাই? জিয়া হত্যাকাণ্ডের পরেই তো 14 জনের ফাঁসি হয়ে গেল। সেটা কি সেটা তো হচ্ছে জি, সামরিক যারা বলছি। চালিয়েছিল সেটা চট্টগ্রামের। আমি জি। বলছি, আমি তো এটা এমনি রস করে বললাম আর কি। এটা হচ্ছে তখন এরশাদ জিয়া হত্যাকে ইস্যু করে তার কিছু পথের কাঁটা সরিয়েছিল, এইটা ঠিক, হ্যাঁ, এবং এই বিচারের মাধ্যমে এটা 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 আমি বলবো এটা জুডিশিয়াল কিলিং। কারণ অনেকেই ছিল যারা এই হত্যা জিয়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। 14 জনের কিন্তু ফাঁসি হয়েছিল তখন। এখন আপনি বলবেন যে সিভিল কোর্টে কেন এই হত্যাকাণ্ডের বিচার চট্টগ্রামে তো হয়? একটি মামলাও হয়েছিল তৎকালীন। মামলা হয়েছিল। তো এইটা মানে আমার মৌলিক প্রশ্ন যেটা, বিএনপিও তো জিয়া হত্যার বিচার সেভাবে চায় না। কেন চায় না? এটা একটা রহস্য না? আপনি দেখেন বিএনপি কত ধরনের দাবি উঠায়, কত ধরনের, খালেদা জিয়ার এটা তুলো, এটা করো, তার চিকিৎসা, তার মামলা তুলো, এটা করো, সেটা করো। এবং এরপরে তারা তো ক্ষমতাতেও ছিল দুবার, দুই টার্মে ক্ষমতায় ছিল, টার্মে ছিল, এবং নানা রকম দাবি আছে তাদের, খালেদা জিয়া সংক্রান্ত, তারেক রহমান সংক্রান্ত। কিন্তু তাদের দলের প্রতিষ্ঠাতা, সেই দলের যার আদর্শকে কেন্দ্র করে দলটা টিকে আছে এবং ফ্লারিশ করেছে, তার হত্যার বিচার কেন বিএনপি চায় না? এইটা তো, এই প্রশ্নের তো উত্তর খুঁজতে হবে। এখন মানে প্রাইম মিনিস্টার যদি মনে করেন যে না, এটার তো একটা বিচার হয়ে গেছে, আর এটার এই বিচারের এই বিচার তো কেউ চাচ্ছে না, হ্যাঁ, কেউ চাচ্ছেন না, একবার তো হয়েছে, যাই হোক, এটা যেহেতু মিলিটারিদের ব্যাপার, সুতরাং মার্শাল ল কোর্টে বিচার হয়ে গেছে বিচার। এখন জিয়া হত্যার পিছনে মাস্টার মাইন্ড কারা ছিল, সিভিলিয়ান কারা জড়িত ছিল, এইটার পরিকল্পনা কি হয়েছিল না হয়েছিল, এইটা তো বের করতে, এই দাবিটা তুলতে হবে বিএনপি, এবং জোরালো ভাবে তুলতে হবে। যদি বিএনপি দাঁড়িয়ে না, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী কি ঠেকা পড়ছে যে এখানে এটা বিচার করবে? তার তো এটা ইস্যু না, তার তো ইস্যু আরো অনেক কিছু। তার যেটা ইস্যু ছিল তার বাবার মৃত্যু বিচার করা, হত্যার করছেন উনি। ওনার ইস্যু ছিল যুদ্ধাপরাধীদের বিচার করা, করছেন উনি। এটা ওনার তো ইস্যু না, এটা তো বিএনপির ইস্যু। তো ফলে বিএনপি কিন্তু এই ইস্যুটাকে পুট ফরওয়ার্ড করতে হবে, এবং তারপরে না, যদি সরকার না করে তখন আমরা সরকারকে ব্লেম করতে পারবো যে কেন এটা সিভিল কোর্টে কেন বিচার হচ্ছে না, এবং এটা মাস্টার মাইন্ডকে কেন। আপনিও আমার সঙ্গে যে আরো কিছু নতুন প্রশ্ন জুড়ে দিলেন, সেই সব প্রশ্ন নিয়ে আমি অধ্যাপক শফিউল আলম ভূঁইয়ার কাছেই জানতে চাই যে কেন আসলে বিএনপি চায় না, নাকি তারাও মনে করে যে ওই যে 14 জনকে কোর্ট মার্শাল করা হয়েছে তার মধ্যে আসলে এটার একটা রফাদফা হয়ে গিয়েছে? দেখেন, বিএনপি কি মনে করে এটা তো বলা মুশকিল। এটা ইতিহাসের বড় একটা জটিল প্রশ্ন, এই কারণে যে দেখেন, জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় ছিলেন তিনি ইনডেমনিটি বিলটাকে বজায় রেখে, এবং ইতিহাসের কোনো তথ্যে এটাও পাওয়া যায় যে ইনডেমনিটি বিলটা করার ক্ষেত্রেও ওনার একটা ভূমিকা ছিল, যে জাতির পিতার হত্যাকারীদেরকে বিচার করা যাবে না, এরকম একটা ইনডেমনিটি বিল
জেনারেল জিয়া এবং মোস্তাক মিলে করে রেখেছিলেন। তো বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পরে সেই ইন্ডেমনিটি মিল বাতিল করা হয়েছে, জাতির পিতার হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করা হয়েছে। তো এই উদাহরণটা আমি এই কারণে দিলাম যে জিয়াউর রহমান কিন্তু কোনো হত্যাকাণ্ডের, জাতির পিতার হত্যাকাণ্ডের বিচারের ব্যবস্থাটা উনি করতে দেননি। তো এখন আমরা চাই যে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ পুনঃতদন্ত হোক এবং বিচার হোক সত্যিকার অর্থে। কারণ এখন বিএনপি কেন চায় না এটা বিএনপি বলতে পারবে। আমরা কিছু হাইপোথিসিস দাঁড় করতে পারি। সেটা হলো এই ধরনের হত্যাকাণ্ড যখন ঘটে, যদি কোনো দল সে হত্যার বিচার না চায়, তাহলে স্বাভাবিক একটা ধারণা চলে আসে, তাহলে কি বিএনপির কোনো না কোনো গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তি এই হত্যাকাণ্ডের কোনো না কোনো জায়গায় ইন্ধন জুগিয়েছেন? ওই যে যেটা মাহবুব ভাই বলছিলেন যে মোটিভ অনুসন্ধান করা, জি। মোটিভ অনুসন্ধান করার পাশাপাশি হত্যাকারীদেরকে গ্রেফতার করার চেষ্টা করা। কারণ হচ্ছে সকল হত্যাকাণ্ডেরই বিচার হতে হবে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে এই যে অনেক হত্যাকাণ্ডের বিচার জি। সম্পন্ন করেছেন। এখন মাহবুব ভাইয়ের সাথে আমি সুর মিলিয়ে বলতে চাই যে বিএনপির উচিত জি। দাবি করা যে জিয়াউর জি, রহমান এবং যে হত্যাকাণ্ডের মোটিভ সত্যিকারের উদ্ঘাটনের বিচার। আলোচনা দিয়ে শুরু করেছিলাম, সেই মোটিভে যেই শেষ করছি, এবং এগুলো একদিন না একদিন আসলে মানে অপরাধ যত পুরনোই হোক না কেন সেটি আসলে সামনে আসে। যেমন আমরা দেখি যে পিবিআই সেই 35-40 বছর আগেরও পুরনো জিনিস তদন্ত করে বের করে, আমরা প্রত্যাশা রাখতেই পারি একদিন একদিন বিচার হবে। আলোচনা শেষ করতে চাই এখানেই। ধন্যবাদ আপনাদের। এই ছিল নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন।